আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। এমনকি যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছেও জাগাতে সাহায্য করে। কথা কলের আয়না। প্রতিটি গল্পই একটি আয়না। কেউ দেখে নিজেকে, কেউ দেখে পৃথিবীকে। আমি আঁখি, আর আজ এই আয়নায় ভেসে উঠবে চিত্ত চিরে চৈত্র মাস, পর্ব ১৩। চলুন গল্পে ডুব দেওয়া যাক। মায়ের বুকের মাঝে যত্নে লেপ্টে থাকা চিত্রার লতার মতন দেহখানি, চোখে অশ্রুদের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল মিশেছিল। মুনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কে বলেছিস? শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতন কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে? সবাই তো আর মা না। চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে লেপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল, তুমি কেন গেলে আম্মু? তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলোও তো আমায় ছেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম। মানুষ হারালে বাস্তবতা বোঝা যায়, তাই গিয়েছিলাম। তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম, যেন তোমায় আগলে রাখে তুহিন ভাইজান সহ। কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায়? চিত্রার চোখে মুখে তুমুল বিস্ময়। মুনিয়া বেগম মাথা নাড়ালেন, কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ জানত। আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, কাউকে বলে যায়নি, কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য। কে জানত সুখও তোমায় ছেড়ে যাবে? শেষের কথাটাই দীর্ঘশ্বাসের ছোঁয়া। চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো। অভিমানিনীর অক্ষিদয়ের ভাষা যেন বুঝল বাহার ভাই, তাই তো ২ কদম এগিয়ে এলো। চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রকমের গিল্টি ফিল করছি না। তোমার গিয়ের স্বাদ ছাড়ানোর জন্যই বুদ্ধি। চিত্রা মুখ ভেঙচি দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তার কিসের মেয়ে? মনে রেখো, আমি তোমায় আলো দেব, সূর্য ডোবার পরেও। চিত্রা তৃপ্তির শ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও। গুনগুনিয়ে গেয়ে উঠল, ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সেধে এসে খেয়ে ছ্যাঁকা। আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে খুব ভালোবাসতেন, তাই তাদের আগলিয়ে রাখার নিখুঁত এক চেষ্টা চলত তার ভেতর। আর তার এই চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী। একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছেন। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে বসে আছেন আফজাল সওদাগর তার রুমের আরামকে দাঁড়ায়। চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনে উপরে ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি সে। ক্ষমতার কারণে সে ধাম চাপা দিয়েছে কত পাপ। বাইরের দুনিয়ার সাথে সে যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো বাপকেও ছাড়ে না। আফজাল সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কথা নেই, গাম্ভীর্য পুরো মুখ জুড়ে। লেবুর শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বললেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না, ঠাঁই দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগর অনেক বছর পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমিষে। স্ত্রীর হাতে শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হল গ্লাসটা। সাথে ভীত হল রোজা সওদাগরও। মিনিট ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালে। সে তাজ্জব, হতভম্ব হয়ে ফ্যালফ্যাল তাকিয়ে রইল স্বামীর পানে। আজ থেকে ২৩-২৪ বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী, তা যেন সে মানতে পারল না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সেই অগ্নিতে সে যেন জ্বালিয়ে দেবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠলেন,
তোমার সাহস কি করে হলো আমার অবর্তমানে আমার পরিবারটাকে এক ছিন্ন বিচ্ছিন্ন করার? ফকনির বাচ্চা। রোজা সওদাগর নিরুত্তর। অনেক দিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হল। ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠি টেনে ধরলেন। বাগালে আরও একটা চর বসিয়ে বললেন, ফকনির মেয়ে হুট করে রাজার আসনে বসলে তো এমনই হবে। তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহসও দেখে আমি অবাক। ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে? এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিল তা বুঝতে বাকি রইল না আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকল তার স্ত্রীকে। তাদের ঘরের এমন হইচই শুনে অবনী বেগম, অহি, চাঁদনিসহ সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হাঁ হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করল, কিন্তু আফজাল সওদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোড়াজড়িটা খুবই স্বল্প। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবুও সে এই ক্ষীণ কণ্ঠে বলল, আব্বু, কি করছো? আম্মুকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয়ে পৌঁছতেই হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সওদাগর। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল, আজ সে জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল। রোজা সওদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনা ধাপাচাপা দিতে ক্ষীণ স্বরে বলল, সবাই বের হও, উনি মাত্র এসেছেন তো তাই মাথা গরম, তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বেরো হয়ে গেল বিনা প্রতিবাদে। অহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগরও আবার বসে পড়লেন আরাম কেদারাখানায়। সে তার জীবনে ভাই, ভাইদের ছেলে, মেয়ে, বোন, বোনের ছেলেকে অনেক বেশিই ভালোবেসেছে। আর চিত্রাকে বোধহয় একটু বেশিই ভালোবেসেছে, কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়া মায়া আদরে সেই কন্যার প্রতিচ্ছবি কজে পায়। যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যার ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত্ত করতে পেরেছে সে পাপের। তন্মধ্যেই রোজা সওদাগরের এহেন আচরণ তাকে আরও ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার অহির শরীরখানা। কি মারাত্মক রোদ উঠেছে পহেলা অক্টোবরের আকাশে। বিরক্তের আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হল নৌশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্টে মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে। যখন অহি নৌশাদের এমন রূপ দেখল, সে বেশ অবাক হয়েই তাকিয়ে রইল নৌশাদের পানে। অহিকে দেখেই হাসি খুশি নৌশাদ হেলে দুলে চলে এলো অহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হে মিস, আজ রোদ বোধহয় আপনাকে বেশিই উত্তেক্ত করেছে। অহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছল, বিরক্তের স্বরে বলল, হ্যাঁ, বেশিই উত্তেক্ত করেছে, আর এখন নিশ্চিত আপনি তার চেয়ে বেশি করবেন। নৌশাদ হেসে দিলেন। মাথার পেছনে চুলগুলোতে হাত বুলিয়ে বললেন, তা আপনি মিছে বলেননি, হুট করে আপনার কথা মনে হলো তাই চলে এলাম উত্তেক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি। মেয়ের পিছনে ঘুরি ঠিক, তবে মেয়েদের পিছে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নৌশাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগল অহির। তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল। নৌশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। অহি ভ্রু কুচকাল, চোখ মুখ কুচকে জিজ্ঞেস করল, কি জিনিস? নৌশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা অহির সামনে ধরল। চোখের মাঝে আনন্দের চিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ, ভালোবাসার বিষাদময় প্রতীক, পছন্দ তো আপনার? অহি মিনিট দুয়েক ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপশিরায় আন্দোলন চালালো রাগ। নৌশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল তা দূরে। নৌশাদ কেবল ফ্যাল ফ্যাল করে দেখল সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। অহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়।
অহি তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা। নৌশাদ তখনও ঠাঁই দাঁড়িয়ে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে, ফুলের দোকানের কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে, অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করল? অহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল, ফিরে তাকালো নৌশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের আঙিনা। সে আবার পিছু ফিরল, পিছু টান টেনে নিয়ে গেল তাকে নৌশাদ অবধি। অহি ক্ষীণ স্বরে মাথা নত করে বলল, মন খারাপ করবেন না, আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলার বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছা জাগাতেও সাহায্য করে। এখানেই শেষ হলো আজকের পর্ব। গল্পটা যদি মনে দাগ কাটে, একটা লাইক দিন, এই আয়নাটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে রাখুন, যেন পরের পর্ব মিস না হয়। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজেও একটু উকি মারবেন, লিংক পাবেন ডেসক্রিপশনে। পরের পর্বে নতুন অনুভূতি নিয়ে ফিরছি। ততক্ষণ মনে রাখবেন, গল্প শেষ হয়, কিন্তু আয়নায় যে মুখ দেখা যায় সেটা থেকে যায় চিরকাল। কথা কলের আয়নার সাথেই থাকুন। কথা কলের আয়না।